না জনাব আশরাফুল আমিন স্যারের জন্য করতালি চলবে। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, বিভিন্ন সাংবাদিকবৃন্দ, দেশের বিভিন্ন প্রশাসনের উপস্থিত কর্মকর্তাবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় ডেস্টিনি পরিবারের ডেস্টিনি যোদ্ধারা, সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম। আজকের দিনটি নিঃসন্দেহে আমাদের মাঝে একটি আনন্দের দিন। আমরা 25 বছরে পদার্পণ করেছি, কিন্তু এই আনন্দের অভিব্যক্তিটা, বহিঃপ্রকাশটা আমাদের মাঝে নাই। একটা প্রাণের অভাব, দেহে জান আছে কিন্তু দেহে প্রাণ নাই, আর সেই প্রাণটাই হচ্ছে জনাব মোহাম্মদ রফিকুল আলম। সেই প্রাণটাই হচ্ছে আলহাজ মোহাম্মদ হোসেন, সেই প্রাণটাই হচ্ছে তোফাজ্জল হক, সাইদুর রহমান, মেজবাউদ্দিন আহমেদ শপথ। আমি আমার কর্মজীবন শুরু করেছি এই ডেস্টিনি দিয়ে। পুরাতন ঢাকায় পড়াশোনা করতাম, ছোট থেকে বড় হচ্ছি, স্বপ্নটা খুবই সীমিত ছিল। বাবার গাড়ি ছিল, বাট নিজে গাড়ি কিনবো কখনো স্বপ্ন দেখতাম না, কারণ সেই স্বপ্ন দেখার সাহস আমার মাঝে ছিল। একদিন একটি প্রোগ্রামে তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক আমাকে নির্দেশ দিলেন যে একটা প্রোগ্রামের আয়োজন করো, যে প্রোগ্রামের নাম হবে ড্রিম নাইট। তো বললাম, এই প্রোগ্রামে কি হবে? বললো, আমরা স্বপ্ন দেখব। তাই বললাম, স্বপ্ন দেখবো মানে? বলে, আমরা সেদিন মন খুলে স্বপ্ন দেখব, বাংলাদেশের সবচেয়ে সুন্দর হলে প্রোগ্রামটার আয়োজন করে। তখন চীন ব্যক্তি সম্মেলন কেন্দ্রের সবচেয়ে সুন্দর হল রুমটা ভাড়া নিলাম স্বপ্ন দেখার জন্য। সেদিন একটি বাক্য আমাদের মাঝে প্রতিষ্ঠিত হয়েছিল, স্বপ্ন দেখা ভাগ্যের ব্যাপার নয়, স্বপ্ন দেখা আমাদের অধিকার। আমি সেদিন প্রথম জানতে পেরেছিলাম, উপলব্ধি করতে পেরেছিলাম যে আসলেই স্বপ্ন দেখা কোনো ভাগ্যের ব্যাপার নয়, স্বপ্ন দেখা আমাদের অধিকার, আমাদেরকে স্বপ্ন দেখতে হবে। হলের মানুষগুলো স্বপ্ন দেখা শুরু করলো। আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে স্বপ্ন দেখলেই কি স্বপ্ন বাস্তবায়ন হবে? বলে, আগে তুমি দেখো। বক্তব্য দীর্ঘায়িত করব না, শুধু একটি কথা আপনাদেরকে বলি, সেই যে স্বপ্ন দেখা শুরু করেছিলাম, আজও সেই স্বপ্নের মধ্যেই আছে। যদি বলেন স্বপ্ন বাস্তবায়ন হয়েছিল, আমি বলবো অবশ্যই বাস্তবায়ন হয়েছিল, এবং স্বপ্ন বাস্তবায়ন হয়, আমি বলবো স্বপ্ন বাস্তবায়ন হয়, তার উৎকৃষ্ট প্রমাণ আজকের এই অনুষ্ঠান। স্বপ্ন দেখেছি, স্বপ্ন মানুষকে দেখাচ্ছি, এবং যেহেতু স্বপ্ন দেখে সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে শিখেছি, তাই এখনো মানুষকে স্বপ্ন দেখাবো, আগামী দিনেও মানুষকেও স্বপ্ন দেখাবো।
কারণ স্বপ্ন দেখা ভাগ্যের ব্যাপার নয়, স্বপ্ন দেখা আমাদের অধিকার। তবে তিনি আরেকটি সূত্র দিয়েছিলেন যে কাদের স্বপ্ন বাস্তবায়ন হবে না। তিনি বলেছিলেন, কারো দ্বারা তোমার স্বপ্ন চুরি হতে দেবে না। যদি তোমার স্বপ্ন চুরি হয়ে যায়, তাহলে তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করতে পারবে না। সেই তত্ত্বকে, সেই সূত্রকে বিশ্বাস করে ডেস্টিনিকে প্রতিষ্ঠিত করার স্বপ্নকে লালন করে আজও বেঁচে আছি। আমাদের স্বপ্ন কি চুরি হয়েছে? না। আমরা কি আমাদের স্বপ্ন চুরি হতে দেব? তাহলে ইনশাআল্লাহ ডেস্টিনি বিশ্বের বুকে আবার মাথা উঁচু করে দাঁড়াবে। অনেকে প্রশ্ন করেন, ডেস্টিনি বন্ধ হয়েছে কেন? কেউ তথ্য বিভ্রাট, কেউ ষড়যন্ত্র। আমি বলবো, যে প্রতিষ্ঠানটি 2001 সাল থেকে 2013-12 সাল পর্যন্ত 5,000 কোটি টাকার লেনদেন করেছে, সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধেই 5,300 কোটি টাকা আত্মসাতের অভিযোগ এসেছে। যে টাকাটার মধ্যে 1900 কোটি টাকা ছিল ডিস্ট্রিবিউটরদের কমিশন। আমার বিশ্বাস এখানে আপনারা সবাই সেই কমিশনটা পেয়েছেন। 408 কোটি টাকা ছিল ভ্যাট ট্যাক্স, সিএসআর, কর্মচারী বেতন, প্রতিষ্ঠান পরিচালনা ব্যয়, 1800 কোটি টাকার সম্পদ ক্রয়, সবকিছুই কিন্তু ওই 5,300 কোটি টাকার মধ্যেই ছিল। অথচ আইন অন্ধ, অন্ধের মতোই আমরা অবিচারের শিকার হলাম, আমরা বৈষম্যের শিকার হলাম। আজকের এই দিনে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি সশ্রদ্ধ চিত্তে সেই বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি, যারা বৈষম্য বিরোধী আন্দোলনে নিজেদের আত্মত্যাগের মাধ্যমে একটি সরকার গঠন করেছে, যারা ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য এই দেশে কাজ করছে। তাদের এই আত্মত্যাগ এর ফসল 16 কোটি মানুষ যেমন পেয়েছে, ঠিক তেমনই পেয়েছে ডেস্টিনি পরিবারের এই 45 লক্ষ মানুষ। ফ্যাসিবাদের পরিবর্তনের সাথে সাথে আমরা স্বপ্ন দেখা শুরু করেছি যে এই সরকার বৈষম্যহীন একটি সরকার। ডেস্টিনির 45 লক্ষ মানুষ আর বৈষম্যের শিকার হবেন না। এবং এই তত্ত্বকে, এই বিশ্বাসকে বাস্তব রূপান্তর করেছেন আদালত কর্তৃক নিযুক্ত বোর্ড পরিচালকগণ। আমি আজকের দিনে সশ্রদ্ধ চিত্তে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে ডেস্টিনির 2.5 কোটি মানুষ তাদেরকে আজীবন স্মরণ রাখবে। সেই আজকের বোর্ড পরিচালক জনাব প্রশান্ত ভূষণ বড়ুয়া, বাংলার গর্বিত সন্তান, আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, কোর্ট কর্তৃক নিযুক্ত ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর ইঞ্জিনিয়ার মুশফিক আনাম এবং ইকবাল জামান সাহেবকে। আমরা দাঁড়ে দাঁড়ে ঘুরেছি একটা আকুতি নিয়ে, একটা আবেদন নিয়ে, আমাদের একটা চাওয়া নিয়ে। আমাদের আবেদন ছিল যে ডেস্টিনির প্রতি আমাদের কোনো অভিযোগ নাই। আমাদের কি কোনো অভিযোগ আছে? না। ডেস্টিনি দ্বারা আমরা প্রতারিত নই, ডেস্টিনি দ্বারা আমরা ক্ষতিগ্রস্ত নই। আমরা আমাদের ম্যানেজমেন্টকে আমাদের মাঝে ফিরে চাই। এই মামলাটার পুনঃ তদন্ত হোক, এবং পুনঃ তদন্ত হলে নিশ্চিতভাবে প্রমাণিত হবে যে ডেস্টিনি কারোর সাথে প্রতারণা করেনি। মাল্টি লেভেল মার্কেটিং নিয়ে বাংলাদেশের মানুষের মাঝে
বিভ্রান্তি ছিল, কারণ সকল প্রতিষ্ঠান সকল পদ্ধতিকে যথাযথভাবে প্রয়োগ করে না। কিন্তু একথা সত্য, মাল্টি লেভেল মার্কেটিং একটি স্বীকৃত বিপণন পদ্ধতি, যার প্রমাণ 2013 সালে বাংলাদেশ সরকার মাল্টি লেভেল মার্কেটিং নিয়ন্ত্রণ আইন প্রণয়নের মাধ্যমে মাল্টি লেভেল মার্কেটিংকে বাংলাদেশের স্বীকৃত একটি বিপণন পদ্ধতি হিসেবে ঘোষণা করেছে। কিন্তু অবাক বিষয় হচ্ছে যে 2013 সালে বাংলাদেশে মাল্টি লেভেল মার্কেটিং এর আইন প্রণীত হলেও মুক্ত হয়নি ডেস্টিনি, মুক্তি পায়নি ডেস্টিনি 2000 লিমিটেডের পরিবারের সদস্যরা, কর্মসংস্থান ফিরে পায়নি ডেস্টিনি 2000 লিমিটেডের 45 লক্ষ মানুষ। আজকে যিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা, 2008 সালে ওয়ার্ল্ড ফেডারেশন অফ ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন মাল্টি লেভেল মার্কেটিং কোম্পানিগুলোর যে কংগ্রেস বা অ্যাসোসিয়েশন সিঙ্গাপুরে অনুষ্ঠিত, সেই অনুষ্ঠানে তিনি কিনোট স্পিকার হিসেবে 2 ঘন্টা 10 মিনিট বক্তব্য প্রদান করেছেন। তিনি তার বক্তব্যে গ্রামীণ ব্যাংকের কনসেপ্ট যেমন একটি দেশের একেবারে রুট লেভেলের মানুষকে আর্থিকভাবে স্বাবলম্বী করার ক্ষেত্রে একটা সহায়ক কনসেপ্ট হিসেবে কাজ করে, উদ্যোক্তা তৈরির কারখানা হিসেবে কাজ করে, তিনি তার বক্তব্যে অকপটে স্বীকার করেছেন এইরকম আরেকটি পদ্ধতি হচ্ছে মাল্টি লেভেল মার্কেটিং, যেটা মানুষকে উদ্যোক্তা হিসেবে তৈরি করে। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সেই 30 কনসেপ্ট বাংলাদেশের প্রতিষ্ঠার ক্ষেত্রে আমি বিশ্বাস করি মাল্টি লেভেল মার্কেটিং তথা ডেস্টিনি 2000 লিমিটেড অন্যতম একটি উদাহরণ হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে। সেই সম্ভাবনাকে সামনে রেখে 2013 সালের প্রণীত আইনকে মাথায় রেখে নবযাত্রায় প্রস্তুত হচ্ছে ডেস্টিনি 2000 লিমিটেড। আপনারা অনেকেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন। হ্যাঁ, আমি আজকে আপনাদের সামনে 3টি ঘোষণা দিতে চাই আমাদের বোর্ড চেয়ারম্যান ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়ার পক্ষ থেকে। প্রথম ঘোষণা, ডেস্টিনি 2000 লিমিটেড এবং তার সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানে যারা বিনিয়োগ করেছেন নিশ্চিতভাবে তারা তাদের সকল বিনিয়োগ ফেরত পাবেন। আদালতের নির্দেশনার মাধ্যমে ডেস্টিনি 2000 লিমিটেড ব্যবসা করে, সম্পদ বিক্রি করে নয়, আমি আবারও বলছি, ব্যবসা করে ব্যবসায়ীদের টাকা, বিনিয়োগকারীদের টাকা ডেস্টিনি 2000 লিমিটেড ফেরত প্রদান করবে ইনশাআল্লাহ। দ্বিতীয় ঘোষণা, ডেস্টিনি 2000 লিমিটেড 12 বছর বন্ধ ছিল। মামুন তার বক্তব্য বলেছে বন্যা হলে স্বাভাবিক ক্ষয়ক্ষতি হয়, কিন্তু পলি জমে। 12 বছরের যে শক্তি, যে শোক, যে আবেগ আমাদের মাঝে আছে, ইনশাআল্লাহ আজ থেকে সেই শোককে আমরা শক্তিতে রূপান্তর করে 10 গুণ ব্যবসা করার প্রতিজ্ঞাবদ্ধ আমরা আজকে এখান থেকে হতে চাই। এবং ডেস্টিনি 2000 লিমিটেড মানুষের সাথে প্রতারণা করেনি। ডেস্টিনি প্রতারক কোম্পানি নয়, এই প্রমাণটাও আগামী দিনে ডেস্টিনি প্রমাণ করবে এই বাংলাদেশের মাটিতে। এই 3টি ঘোষণা আমি মাননীয় চেয়ারম্যানের পক্ষ থেকে আপনাদেরকে দিতে চাই। পাশাপাশি বর্তমান বোর্ডের এবং সকলের পক্ষ থেকে আপনাদেরকে জানাতে চাই, ইনশাআল্লাহ আজ রাত থেকেই আমাদের স্টেটমেন্ট জেনারেটর কার্যক্রম শুরু হবে।
এবং যিনি আমাদের আইটি নিয়ে কাজ করছেন তিনি আমাদের মাঝে উপস্থিত আছেন। একটু পরে আমরা তার বক্তব্যের মাঝে আমরা জানতে পারবো কখন থেকে কিভাবে আমরা কাজটা শুরু করব। তবে আরো একটি ঘোষণা আপনাদেরকে দিতে চাই, ডেস্টিনি শুধু বাণিজ্যিক লাভের উদ্দেশ্যেই নয়, ডেস্টিনি এই দেশের জন্য কাজ করবে। আমাদের মাননীয় চেয়ারম্যান জনাব প্রশান্ত ভূষণ বড়ুয়া ঘোষণা করেছেন আগামী রমজান মাসে আমরা প্রতিটি জেলা শহরে ডেস্টিনি ফুড ব্যাংক নামক একটি প্রজেক্ট চালু করব সম্পূর্ণ অলাভজনকভাবে। এই ফুড ব্যাংক থেকে ডেস্টিনি পরিবারের সকল সদস্য সহ দেশের সকল পেশার মানুষ বাজারের চেয়ে কম মূল্যে পণ্য ক্রয় করার সুযোগ পাবেন। এবং আমার বিশ্বাস এখানে বিভিন্ন জেলা প্রতিনিধিরা উপস্থিত আছেন। আমি কি আপনাদের কাছ থেকে জানতে চাই, আপনাদের কাছ থেকে একটা প্রশ্নের উত্তর জানতে চাই, আমরা কি প্রতিটি জেলায় একটা করে ডেস্টিনি ফুড ব্যাংক করতে পারবো? এবং আমি জানি যে প্রতিটি থানায় আমাদের একটি করে ফুড ব্যাংক হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা ৪৫ লক্ষ মানুষকে নয়, আমরা ১৮ কোটি মানুষকে বাজারের চেয়ে কম মূল্যে পণ্য বিপণন করতে চাই। আমরা কি এই কাজটি করব? ইনশাআল্লাহ আমরা এই কাজটি করব। ডেস্টিনির আগামী দিনের বিপণন পরিকল্পনা কয়েকটি জিনিস একেবারে স্পষ্টভাবে আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে ডেস্টিনির আগামী দিনের বিপণন পরিকল্পনা বা আজ রাত থেকে যে বিপণন পরিকল্পনা অনুযায়ী আপনারা কাজ করবেন, সেই বিপণন পরিকল্পনাটি সম্পূর্ণভাবে বাংলাদেশ সরকারের ২০১৩ সালের প্রণীত আইন ৪৪ নং, যেটা মাল্টি লেভেল মার্কেটিং নিয়ন্ত্রণ কার্যক্রম আইন হিসেবে পরিচিত, সেই আইন অনুযায়ী পরিচালিত হবে। আইনের প্রতিটি ধারাকে যথাযথভাবে অনুসরণ করা হবে এই বিপণন প্রক্রিয়ায়। আর্থিকভাবে কিংবা পণ্য ক্রয় করে কোনো ব্যক্তি প্রতারিত হওয়ার কোনো সুযোগ এই পরিকল্পনায় থাকবে না। সম্পূর্ণ প্রযুক্তি নির্ভর অনলাইন বেসড আমাদের বিপণন পরিকল্পনা বাস্তবায়িত হবে, যেখানে অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে পণ্যের মূল্য পরিশোধ করা হবে এবং মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে সেই পণ্যের উপর বিকৃত কমিশন যথাসময়ে বলতে আমি বলছি সর্বোচ্চ ১২ ঘন্টার মধ্যে আপনার বিকাশ নগদ মোবাইল ব্যাংকিং এ পৌঁছে দেওয়া হবে। কোন ধরনের আর্থিক অনিয়ম অস্বচ্ছতার কোন সুযোগ এই বিপণন পরিকল্পনায় থাকবে না। এবং আমি বিশ্বাস করি যে বিগত সময়ে আমাদের মাঝে মধ্যে একটা ভয় তৈরি হইতো যে আমরা ক্যারিয়ার হিসাবে এই পেশাকে আমরা গ্রহণ করে সমাজে মর্যাদাপূর্ণ অবস্থানে আসতে পারবো কিনা। কিন্তু এই ২০১৩ সালের আইন বাস্তবায়ন হওয়ার পর আজকে আমি আপনাদেরকে দৃঢ় চিত্তে বলতে চাই, আবারও বলছি দৃঢ় চিত্তে বলতে চাই, এই আইন অনুযায়ী আমাদের ব্যবসা পরিচালিত হবে এবং ক্যারিয়ার হিসাবে আমরা এই মাল্টি লেভেল মার্কেটিং কে গ্রহণ করতে পারবো নিশ্চিন্তে। যেহেতু আদালত নিযুক্ত বোর্ড, আমি বিশ্বাস করি তাদের একটা কথা আমার খুব ভালো লাগে। তারা বলেন আমরা লাভের জন্য আসিনি, আমরা দায়িত্ব পালন করার জন্য এসেছি। কথাটা কিন্তু সত্য। শেয়ার হোল্ডার হিসেবে আমার লাভ আছে, কিন্তু মুশফিক আলম সাহেবের কিন্তু কোনো লাভ নাই।
ইকবাল জামান সাহেবের কিন্তু কোনো লাভ নাই, ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়ার কোনো লাভ নাই, কারণ আদালত তাদেরকে স্বল্পকালীন সময়ের জন্য আমাদের কাছে প্রেরণ করেছে। তাহলে তারা কি লাভের জন্য এখানে এসেছেন? তারা বলছেন আপনাদের ন্যায্য অধিকার আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য আমরা এই প্রতিষ্ঠানে এসেছি। এবং আমার বিশ্বাস, যেহেতু মহামান্য হাইকোর্ট থেকে তাদেরকে প্রেরণ করেছেন, তাদেরকে দায়িত্ব দিয়েছেন, অনিয়ম নামক শব্দটা ডেস্টিনিতে আর কোনোদিন স্থান পাবে না। আর আমরা যদি নিয়মের মধ্যে থাকি, তাহলে আমার বিশ্বাস যে বাংলাদেশের কোন মিডিয়া, কোন সংস্থা, কোন ব্যক্তি আমাদেরকে কখনোই বিতর্কিত অবস্থানে নিয়ে যেতে পারে না। তো যাই হোক, আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না, শুধু একটু কথাই বলবো যে আজকের এই দিনটি অত্যন্ত আবেগের একটা দিন, অত্যন্ত প্রত্যাশার একটা দিন। অনেক কথা মনে পড়ে, অনেক স্মৃতি, অনেক গল্প, অনেক কষ্ট, অনেক বেদনা। এই ডেস্টিনি করতে এসে আমরা কে কি হারিয়েছি, আমরা অনেকেই অনেক কিছু হারিয়েছি। আমাকে যদি আপনারা প্রশ্ন করেন আপনি কি হারিয়েছেন, হ্যাঁ, একটা জিনিস ধরে রেখেছি, বারবার হেরেছি কিন্তু হার মানিনি। কারণ রফিকুল আমিনের সৈনিকেরা হার মানতে জানে না। হেরেছি, জীবন যুদ্ধে অনেকবার হেরেছি, অনেক কিছু হারিয়েছি। আমার বাবা গত বছর 13ই আগস্ট এই পৃথিবী ছেড়ে চলে গেছেন। সবাই আপনারা আমার বাবার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে পরকালে ভালো রাখে। আমার বাবারই খুব আদরের ছোট ভাই হচ্ছে রফিকুল আমিন। আমার বাবা হঠাৎ করে মারা যান। বাবা মারা যাওয়ার কোনো সিমটম ছিল না। এশার নামাজও তিনি জামাতের সাথে পড়েছেন মসজিদে, ফজর নামাজের একটু আগে তিনি মারা গেছেন। তো শেষ দিনে তিনি আমাকে জিজ্ঞাসা করছিলেন যে আসগরের কি কিছু হবে না? আসগর বলতে রফিকুল আমিন। আমি আমার বাবা মারা যাওয়ার পর রফিকুল আমিনের প্যারোলের মুক্তির জন্য আবেদন করি, যেহেতু তিনি আমার চাচা। কি হারিয়েছি সেটা আমি আপনাদেরকে ওভাবে বলতে পারবো না। বিকেল 4টায় আমার বাবার জানাজা হয়, বাট আমার চাচা আসতে 6টা বেজে যায়। তো বাবার লাশটা রাজারদুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে চাদর দিয়ে ঢাকা ছিল। উনি যখন আসলেন, আসার পর আমাকে শুধু একটা কথা জিজ্ঞাসা করলেন যে কি হয়েছে, কি হয়েছে? আমি শুধু বলেছিলাম জানি না। তো বাবার লাশটা যখন, মুখটা যখন তিনি খুললেন, খুলে অশ্রুসিক্ত নয়নে শুধু বলছিলেন যে আমি আমার ভাইকে এভাবে দেখতে চাই, আমি আমার ভাইকে এভাবে দেখতে চাই।
আমি আমার ভাইকে এভাবে দেখতে চাই। আমরা কি হারিয়েছি, কতটা বেদনা এই হৃদয়ে ধারণ করছি, কতটা যন্ত্রণা এই হৃদয়ে ধারণ করছি, সেটা আমরা ছাড়া আর কেউ জানে না। 2018 সালে রাজনৈতিক মামলায় আমিও কারাগারে ছিলাম, উনিও তখন কারাগারে। একদিন হঠাৎ করে একজন কারারক্ষী এসে আমাকে বললেন যে আপনার চাচা স্ট্রোক করেছে, মনে হয় তিনি বেঁচে নাই। সকালবেলা খুব ভোরে একটু অনুনয় বিনয় করে 1 ঘন্টা আগে লকআপ খুলে হসপিটালের ডাক্তার বিপ্লব সাহেবের কাছে গেলাম। যাওয়ার পর তিনি বললেন বাঁচার সম্ভাবনা 10%। 21 দিন তিনি অচেতন ছিলেন। আবার যখন কারাগারে ফিরে গেলেন, আমি জিজ্ঞাসা করেছিলাম কেমন আছে, তো উত্তরটা যেটা পেয়েছি সেই উত্তরটা হচ্ছে যে আল্লাহ এই 45 লক্ষ মানুষের মুক্তির জন্য আমাকে এখনো বাঁচিয়ে রেখেছে। হারানোর বেদনা, পাওয়ার আনন্দ। আজ ডেস্টিনির এই হাসি মাখা মুখগুলোকে দেখলে আমি আমার বাবাকে ফিরে পাই। আমি ডেস্টিনির এই হাসি মাখা মুখগুলোকে দেখলে আমার চাচাকে ফিরে পাই। আমার নামও তিনি রেখেছেন। আমার 2টি ছেলে, আমার নাম আশরাফুল আমিন, বাট আমার বড় ছেলের নাম রকিবুল আমিন, ছোট ছেলের নাম রিয়াদুল আমিন। আমার নামও তিনি রেখেছেন। আমার 2 সন্তানের নামও কিন্তু আমার নামের সাথে নয়, তার নামের সাথে মিল রেখে রেখেছেন। কতটা আকুতি, কতটা মিনতি, কতটা আবেগ, কতটা আবেদন আমার কাছে কাজ করে, সেটা আমি আপনাদেরকে কোনো দিনও বোঝাতে পারবো না। একটি মানুষ জীবনের 12টি বছর কারাগারে, 13টি বছর, এখনো সেখানে বসে স্বপ্ন দেখে ডেস্টিনির মানুষের মুক্তি, আবার ডেস্টিনির আঙিনা ভরে উঠবে আপনাদের পদচারণ। আমি বিশ্বাস করতে চাই তার আবেগ, তার অনুভূতি, তাদের আবেগ, তাদের অনুভূতি, যারা আমাদেরকে স্বপ্ন দেখতে শিখিয়েছেন, জীবনে অনেক কিছু পেতে শিখিয়েছেন। আজকে আমরা যদি ডেস্টিনিকে প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে তাদের প্রতি, তাদের এই 12 বছরের আত্মত্যাগের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। তো যাই হোক, আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। পরিশেষে আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বিভিন্ন এজেন্সি থেকে যারা এসেছেন তাদের প্রতি, যারা সাংবাদিক মহোদয় আছেন তাদের প্রতি, এবং বাংলাদেশ সরকারের
প্রতি কি আকুল আবেদন করতে চাই। সেই আবেদনটি হচ্ছে, আমরা ডেস্টিনি দ্বারা প্রতারিত নই। ডেস্টিনির বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নাই। আমরা কর্মসংস্থান ফিরে পেতে চাই। আমাদের বিনিয়োগ ডেস্টিনির কাছে। আমরা আমাদের এই প্রাণের প্রতিষ্ঠানকে ফেরত পেতে চাই। আমাদের বিরুদ্ধে যে মামলাটি হয়েছে, আমরা সেই মামলাটির পুনঃ তদন্ত দাবি করছি এবং আমার বিশ্বাস যে এই মামলার পুনঃ তদন্ত হলে ডেস্টিনির বিরুদ্ধে একটি অপরাধ প্রমাণিত হবে না। কারণ আমাদের টাকা আদালত রায় দিয়েছে, বিচার কার্য শেষ করছে, কিন্তু এই ডেস্টিনি পরিবারের ৪৫ লক্ষ মানুষকে কোনোদিন আদালত জিজ্ঞাসা করে নাই যে আপনাদের কোনো অভিযোগ আছে। আমরা চিৎকার করেছি, আমরা আন্দোলন করেছি, আমরা স্মারকলিপি দিয়েছি, শান্তিপূর্ণভাবে যাহা যাহা করা দরকার সবকিছুই আমরা করেছি। শুধু একটি জিনিস থেকে আমরা বঞ্চিত হয়েছি, ন্যায় বিচার, ন্যায় বিচার, ন্যায় বিচার। আমরা ন্যায় বিচার চাই। আমরা আমাদের প্রাণের মানুষদেরকে, আমাদের প্রাণের আকুতিকে আমরা আরেকবার বুক ভরে জড়িয়ে ধরতে চাই। ইনশাল্লাহ আমার বিশ্বাস এই সরকার, এই বোর্ড এই গুরুদায়িত্ব পালন করবে, আমাদের স্বপ্নকে আমাদের মাঝে ফিরিয়ে আনবে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সকলের সফলতা কামনা করে সবার কাছ থেকে দোয়া চেয়ে একটি কথা শুধু জানতে চাইবো, আমরা কি ব্যবসা করব? আগামীকাল থেকে কি আমাদের ব্যবসা হবে? ডেস্টিনির বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ আছে? আমাদের বিনিয়োগ কাদের কাছে নিরাপদ? এই শব্দটুকু সারা বাংলাদেশে ছড়িয়ে যাক, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।